আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। গাজা থেকে 1 মিলিমিটারও পিছু হটবে না ইসরায়েল। আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে আটক করেছে ইসরায়েল। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে 85 রাষ্ট্রের নিন্দা। ফিলিস্তিনে রোজা, উৎসবের বদলে টিকে থাকার সংগ্রাম। পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলা, 11 নিরাপত্তাকর্মী নিহত। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, খামেনি। এবার বিস্তারিত খবর। সিরিয়ায় সংখ্যালঘু নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ। 2024 সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটিতে শুরু হওয়া নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারীদের ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র উঠে এসেছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তত 80 জন নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে 26টি অপহরণের ঘটনা নিশ্চিত করেছে অধিকার রক্ষা গোষ্ঠী সিরিয়ান ফেমিনিস্ট লবি। নিখোঁজ ও অপহৃতদের প্রায় সবাই আলাউইত সম্প্রদায়ের সদস্য, যারা সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 10%। ভয়াবহ এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, তাদের কেবল ধর্মীয় পরিচয়ের কারণে অপহরণ ও যৌন দাসত্ব বা সাবায়া হিসাবে ব্যবহারের হুমকি দেওয়া হয়েছে। রামিয়া ছদ্মনামের এক কিশোরী জানান, তাকে তার গ্রাম থেকে জোরপূর্বক তুলে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রুমে আটকে রাখা হয় এবং বিক্রির উদ্দেশ্যে তার ছবি তোলা হয়। অন্য এক ভুক্তভোগী নেসমা জানান, তাকে 7 দিন আটকে রেখে বারবার ধর্ষণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, অপহরণকারীরা তাকে বলেছিল, আলাউইত নারীদের সৃষ্টিই করা হয়েছে দাসী হিসাবে ব্যবহারের জন্য। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালের মার্চ মাসে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতায় 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল আলাউইত বেসামরিক নাগরিক। সুন্নি ইসলামপন্থী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এই নারীরা অসহযোগিতার অভিযোগ তুলেছেন। ভুক্তভোগীদের দাবি, তারা যখন অভিযোগ জানাতে গেছেন তখন নিরাপত্তা কর্মকর্তারা তাদের উপহাস করেছেন কিংবা মামলা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় 42টি অপহরণের অভিযোগ তদন্ত করে দাবি করেছে, এর মধ্যে মাত্র একটি প্রকৃত অপহরণ ছিল এবং বাকিগুলো পারিবারিক বিরোধ বা স্বেচ্ছায় পালিয়ে যাওয়ার ঘটনা। তবে এক নিরাপত্তা সূত্র নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছে যে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যরাই ব্যক্তিগত প্রতিশোধ বা চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অপহরণে জড়িত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এসএফএল-এর মতো সংস্থাগুলো জানিয়েছে, বর্তমানেও অন্তত 16 জন আলাউইত নারী নিখোঁজ রয়েছেন এবং অপরাধীদের দায় মুক্তির সংস্কৃতির কারণে এই সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। গাজা থেকে 1 মিলিমিটারও পিছু হটবে না ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও গাজার তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী 1 মিলিমিটার পরিমাণও পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি হিব্রু দৈনিক ইয়েদিওত আহরোনোথ আয়োজিত এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাটস জোর দিয়ে বলেন, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত এবং তাদের টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্তমান অবস্থান থেকে সরবে না। গাজার পূর্বাঞ্চলে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী যে রেখা পর্যন্ত সরে এসেছিল তাকেই মূলত ইয়েলো লাইন হিসেবে অভিহিত করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে হামাসের সামরিক সক্ষমতা নির্মূল করার বিষয়ে ইসরায়েলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, হামাসকে অস্ত্র বা টানেল সহ কোনোভাবেই গাজায় থাকতে দেওয়া হবে না এবং তাদের স্লোগান হচ্ছে, শেষ টানেলটি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে। গত সোমবার ইসরায়েলি ক্যাবিনেট সচিব ইওসি ফুটস জানিয়েছিলেন, হামাসকে নিরস্ত্রীকরণের জন্য সরকার 60 দিন সময় দেবে এবং এই সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 2025 সালের 10 অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েল প্রায়ই গাজার বিভিন্ন অংশে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে সেই চুক্তি লঙ্ঘন করে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ গত জানুয়ারির মাঝামাঝি থেকে কার্যকর হয়েছে। এই ধাপের অধীনে গাজা থেকে ইসরায়েলি
সেনাদের পর্যায়ক্রমিক প্রত্যাহার, পুনর্গঠন কাজ শুরু, মানবিক সহায়তা বৃদ্ধি এবং একটি প্রশাসনিক কমিটির মাধ্যমে গাজা পরিচালনার কথা বলা হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক এই অনড় অবস্থান শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। কার্টস তার বক্তব্যে যুক্তরাষ্ট্রকে একটি মহান মিত্র হিসেবে বর্ণনা করলেও যুদ্ধের সময় কিছু বিষয়ে মতবিরোধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন। এই কারণেই ইসরায়েল এখন অন্যদের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণভাবে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছে। প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় শিল্ড অফ ইসরায়েল নামে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের আওতায় আগামী এক দশকে প্রতিরক্ষা বাজেটে আরও ৩৫০ বিলিয়ন শেকেল, প্রায় $৯৫ বিলিয়ন বরাদ্দ দেওয়া হবে। কার্টস মনে করেন শক্তিশালী অর্থনীতি ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ঠিক একইভাবে নিরাপত্তা ছাড়াও অর্থনীতিও টেকে না। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ২ বছরের রক্তক্ষয়ী যুদ্ধে গাজায় ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০% ধ্বংস হয়ে গেছে, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সূত্র আনাদোলু এজেন্সি। আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদের ইমাম শায়েখ মোহাম্মদ আল আব্বাসিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। তাকে মসজিদের প্রাঙ্গণ থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরনো শহর এলাকায়। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় আল আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শায়েখ মোহাম্মদ আল আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি পুলিশের তরফ থেকে আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। এতে আরও বলা হয়, পবিত্র আল আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি পদক্ষেপ সাম্প্রতিক সময়ে আরও কঠোর হয়েছে। সেখানে নিয়োজিত ইমাম, খতিব ও মুসল্লিদের উপর বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশ সীমিত করা এবং ইসরায়েলি পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান তাণ্ডবের নানা পদক্ষেপের প্রেক্ষাপটেই এবার পবিত্র এই মসজিদের ইমামকে আটকের ঘটনা ঘটল। অবশ্য আটক করার কয়েক ঘণ্টা আগে শায়েখ আল আব্বাসিকে এক সপ্তাহের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রয়োজন হলে এই আদেশ নবায়ন করা হতে পারে বলেও জানানো হয়। তবে শায়েখ আল আব্বাসি আটক হওয়ার আগে বলেন, তাকে নিষেধাজ্ঞার কারণ জানানো হয়নি। গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ ১ বছরের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠে দায়িত্বে ফেরার পর এমন সিদ্ধান্ত তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলেও জানান তিনি। পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে মুসলিমদের মাঝে ক্ষোভ ছড়িয়েছে। এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজান মাসে মুসলিমদের আল আকসা মসজিদে প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, আল আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। দাবি, এটি আল আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। রমজানকে সামনে রেখে মসজিদের লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে ৮৫ রাষ্ট্রের নিন্দা। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত ৮৫টি সদস্য রাষ্ট্র। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৬০% জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। এই নিন্দা প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এবং ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই ভূমি নিবন্ধন পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। তিনি ২০২৪ সালে আন্তর্জাতিক আদালতের আইসিজের দেওয়া সেই ঐতিহাসিক রায়ের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে পশ্চিম তীরে ইসরায়েলের উপস্থিতি এবং বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল।
হয়েছিল। বর্তমানে পশ্চিম তীরের প্রায় ৩০০টি অবৈধ বসতিতে ৪,৬৫,০০০-এরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। এদিকে পশ্চিম তীরের জর্ডান উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর ফেলে রাখা গোলাবারুদ বিস্ফোরণে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এই ঘটনায় আরও ১২ ও ১৪ বছর বয়সী দুই শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে, ইসরায়েলের এই নতুন দখলদারত্বের পরিকল্পনা গাজা যুদ্ধ বন্ধে স্বাক্ষরিত কম্প্রিহেন্সিভ প্ল্যান বা ব্যাপক ভিত্তিক শান্তি পরিকল্পনাকেও ঝুঁকির মুখে ফেলবে। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনে রোজা, উৎসবের বদলে টিকে থাকার সংগ্রাম। ফিলিস্তিনের নাজুক যুদ্ধবিরতির মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান, কিন্তু গাজার ফিলিস্তিনিরা এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। দীর্ঘ সংঘাত, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অর্থনৈতিক সংকটের কারণে রমজানের স্বাভাবিক আনন্দ অনেকের কাছেই হারিয়ে গেছে। রমজান মাস মুসলিমদের জন্য ইবাদত, আত্মসমালোচনা ও দানের সময়। সাধারণত পরিবার ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে ইফতার করা এই মাসের অন্যতম আনন্দ, কিন্তু এবার গাজার পরিস্থিতি ভিন্ন। বহু মানুষ প্রিয়জন হারিয়েছেন এবং প্রতিদিনের জীবনযাপনই হয়ে উঠেছে চ্যালেঞ্জিং। ২০২৩ সালের অক্টোবরের হামলার পর হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ গাজায় ব্যাপক ধ্বংস ডেকে এনেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ যুদ্ধে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বাজারে গেলে দেখা যায় মানুষের হাতে টাকা নেই এবং কাজের সুযোগও সীমিত। ফলে রমজানের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। আগে রমজানে রাস্তা আলোকসজ্জায় সজ্জিত হতো, শিশুদের মুখে থাকত আনন্দ, কিন্তু এবার সেই পরিবেশ হারিয়ে গেছে। গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হলেও গাজায় এখনও প্রায় প্রতিদিনই গোলাগুলি ও হামলার খবর পাওয়া যাচ্ছে। এতে নতুন করে হতাহতের ঘটনাও ঘটছে। শিশুদের জন্য ছোট ছোট আলোকসজ্জাও ঝুলানো হয়েছে, যেন সংকটময় পরিবেশের মাঝেও কিছুটা আশা ও উজ্জ্বলতা ভিড়িয়ে আনা যায়। এই প্রচেষ্টা দেখায়, যুদ্ধের ছায়া থাকা সত্ত্বেও মানুষ আত্মিক শক্তি ও ঐক্য ধরে রাখতে চায়। রমজান মাসের এই বিশেষ মুহূর্তে ফিলিস্তিনিরা নানাভাবে প্রার্থনা, দান ও একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে কঠিন বাস্তবতার মধ্যেও মানসিক শান্তি খুঁজে বের করার চেষ্টা করছেন। যুদ্ধ, ধ্বংস ও দারিদ্র্যের ছায়া থাকলেও এই মাসটি তাদের জন্য আশা, ধৈর্য ও আধ্যাত্মিক শক্তি সঞ্চারের একটি গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠেছে। পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়া জেলার বাজাউর জেলার একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলা হয়েছে। এতে ১১ জন নিরাপত্তাকর্মী সহ ১২ জন নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর ISPR থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি সোমবার বাজাউর জেলায় একটি সেনা পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে কাপুরুষোচিত গাড়ি বোমা হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট ফিতনা আল খারিজি। বিস্ফোরকবাহী লাদেন গাড়িটি নিরাপত্তা চৌকির সীমানা প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয় এবং এতে ১১ জন নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিরাপত্তা চৌকিটি বাজাউরের একটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। গাড়ি বোমা বিস্ফোরণের জেলে সেই চৌকির আশপাশের ঘরবাড়িগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ISPR-এর বিবৃতিতে। সেই সঙ্গে বলা হয়েছে, বিস্ফোরণের জেরে ১১ নিরাপত্তাকর্মী এবং একজন কিশোরী নিহত হয়েছেন এবং আরও ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু ও নারী আছেন। আরও উল্লেখ করা হয়েছে, হামলার পর পালানোর সময় সেনা পুলিশ বাহিনীর সদস্যদের গুলিতে ফিতনা আল খারিজির ১২ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP-কে পাকিস্তানি সেনাবাহিনী ফিতনা আল খারিজি বলে সম্বোধন করে। এই গোষ্ঠীটির মূল লক্ষ্য খাইবার পাখতুনখোয়াকে আফগানিস্তানের ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং সেখানে আফগানিস্তানের আদলে তালেবানি শাসন প্রতিষ্ঠা করা। প্রসঙ্গত, পাকিস্তানের ৪ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান এই দুটি রাজ্যে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লঙ্ঘন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানের তালেবানপন্থী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলোচ লিবারেশন আর্মি। ২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লঙ্ঘন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। এর মধ্যে ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছর জুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০% বেশি।
সূত্র ডন SMW। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প খামেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংসে সফল হবেন না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার দেশটিতে দেওয়া এক ভাষণে খামেনি ওই মন্তব্য করেছেন। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনা শুরুর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। পারস্য উপসাগরে স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অফ হরমুজ নামে এই নৌ মহড়া শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরের তত্ত্বাবধানে নৌবাহিনী এসব নিবিড় মহড়া পরিচালনা করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করার পরই এই মহড়া শুরু হল। খবর ইরনা ও আল জাজিরার। পরমাণু ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় এই আলোচনা শুরু হয়, যা স্থানীয় সময় বিকেল পর্যন্ত চলে। যুক্তরাষ্ট্রের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার ও হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরোক্ষভাবে যুক্ত থাকবেন বলে আগেই জানিয়েছেন ট্রাম্প। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত আছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। এই আলোচনার লক্ষ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বছরের পর বছর ধরে চলমান বিরোধের সমাধান। এই আলোচনার মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে রাখছে মার্কিন সেনাবাহিনী। আলোচনার আগে জেনেভায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে দেখা করার পর এক এক্স বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ইরান একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের চেষ্টা করছে। তিনি বলেন, একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তি অর্জনের জন্য আমি বাস্তব ধারণা নিয়ে জেনেভায় এসেছি। টেবিলে যা নেই, হুমকির সামনে আত্মসমর্পণ। অন্যদিকে ট্রাম্প বলেন, ইরান বরাবরই আলোচনার টেবিলে কঠোর অবস্থান দেখানোর চেষ্টা করে, কিন্তু গত গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায়, তখন তারা সেই অবস্থানের পরিণাম বুঝতে পেরেছে। ট্রাম্পের মতে, চুক্তি না করার পরিণাম ভোগ করতে তারা আর চাইবে বলে আমার মনে হয় না। বিশ্লেষকরা বলছেন, জেনেভা আলোচনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমেরিকা ইসরায়েলি এজেন্ডা বাদ দিয়ে নিজস্ব এজেন্ডায় মনোনিবেশ করে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্লেষক হাসান আহমাদিয়ান বলেন, দ্বিতীয় দফায় আলোচনায় সাফল্যের সম্ভাবনা মার্কিন দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। তিনি বলেছেন, ইরানিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অভিন্ন ভিত্তি খুঁজে নেবে, তবে অবশ্যই মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ইসরায়েলের সাথে নয়। এদিকে ভাষণে খামেনি বলেছেন, সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, 47 বছরেও আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। আমি আপনাকে বলছি, আপনিও সফল হবেন না। জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা শুরুর মাঝেই খামেনি ওই মন্তব্য করেছেন। এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে দুই দেশের মাঝে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের সময় আগের আলোচনা ভেঙে পড়ার পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানের প্রাণঘাতী দমনপীড়নের পর যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী বহর মোতায়েন করার পর নতুন করে ওই আলোচনা শুরু হয়েছে। ভাষণে সতর্ক করে দিয়ে খামেনি বলেছেন, উপসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বলেন, আমরা বারবার শুনি তারা যুক্তরাষ্ট্রের দিকে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে একটি বিপজ্জনক অস্ত্র, কিন্তু সেটাকে ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও বেশি বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল নিয়েও সংশয় প্রকাশ করেন খামেনি। তিনি বলেন, বাস্তবে আলোচনার খুব বেশি সুযোগ নেই। যদি আলোচনা হয় তাহলে আগেভাগে আলোচনার ফল নির্ধারণ করে দেওয়া ভুল এবং উন্মাদনা শামিল। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানের বিষয়ে এমন কথা বলেছেন খামেনি। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় অংশ নেয়। যুদ্ধের আগের 60% বিশুদ্ধতায় পৌঁছানো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম প্রধান বিরোধের বিষয় হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র শূন্য সমৃদ্ধিকরণের আহ্বান জানিয়েছে এবং আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চেয়েছে, যা ইসরায়েলও আলোচনায় আনতে চাপ দিয়েছে। তবে ইরান বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে হবে। খামেনি বাহান মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কখনো হুমকিমূলক, কখনো কি করা উচিত আর কি করা উচিত নয় নিয়ে নির্দেশনামূলক, ইরানি জাতির উপর আধিপত্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই প্রকাশ করে।